সরকারের অনুমোদন ছাড়া প্যাথোলজিক্যাল নমুনা দেশের বাইরে পাঠানো যাবে না, আর্থিক অনিয়ম ও জৈব বৈশিষ্ট্য চুরির শঙ্কা। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এই পর্যন্ত আটক ৫৪। শাপলা চত্বরে মহাসমাবেশে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ হেফাজতের। হয়নি কোনো নিরপেক্ষ তদন্ত, বিচার নিশ্চিতের দাবি। ফ্যাসিবাদ কায়েমে গণমাধ্যম ব্যবহার করেন শেখ হাসিনা, মন্তব্য উপদেষ্টার। সাংবাদিক হয়রানির মামলা পর্যালোচনা হবে। স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোনো বেসরকারি প্রতিষ্ঠান প্যাথোলজিক্যাল নমুনা দেশের বাইরে পাঠাতে পারবে না। স্বাস্থ্য অধিদপ্তরের এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, আর্থিক অনিয়ম ও নাগরিকদের জৈব বৈশিষ্ট্য চুরির আশঙ্কায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের ভোগান্তি যাতে না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তবে নির্বিচারে নমুনা পাঠানোর ঝুঁকি তৈরি করে। এখন পর্যন্ত দেশের বাইরে নমুনা পাঠাতে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নেই। সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য সংস্কার কমিশন। প্রস্তাব করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা আইনের। এছাড়া স্বাস্থ্য কমিশন, আলাদা স্বাস্থ্য ক্যাডার ও কম টাকায় ওষুধ সহ ৩৪টি বড় সুপারিশ করেছে কমিশন। সোমবার প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। সরকার আসে, সরকার যায়। স্বাস্থ্যসেবা আসলে কতটুকু বদলায়? স্বাধীনতার ৫৪ বছর পরও নিশ্চিত করা যায়নি প্রাথমিক স্বাস্থ্যসেবা, অথচ হাসপাতালে যত রোগী যায় তাদের ৮০% প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রয়োজন। সোমবার যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য সংস্কার কমিশন। এতে গুরুত্ব পেয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। জনগণের পকেট থেকে টাকা যাচ্ছে। আজকে ৪ টাকা খরচ হলে ৩ টাকা যায় হচ্ছে জনগণের পকেট থেকে, ১ টাকা যায় হচ্ছে সরকারের পকেট থেকে। আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা চাই, এই স্বাস্থ্য ব্যবস্থায় একটা জনগণ যখন তার চাহিদা আছে স্বাস্থ্যের, সেই চাহিদাটা মিটাতে হবে এবং সেই খরচ কোনোভাবেই যেন সরকারি খরচের থেকে বেশি না। চিকিৎসা ব্যয়ের ৬৪% যায় ওষুধ কিনতে। তাই অত্যাবশ্যকীয় ওষুধ বিনামূল্যে ও স্বল্প মূল্যে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ওষুধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না, দেয়া যাবে না উপহার। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। স্বাস্থ্যের সব প্রতিষ্ঠান নিয়ে স্বাস্থ্য কমিশন, স্বায়ত্তশাসিত হেলথ সার্ভিস কমিশন গঠন, হাসপাতালের নিরাপত্তায় মেডিকেল পুলিশের সুপারিশ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিষয়ে ৭টি আইন করে অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারির সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ইনস্টিটিউটগুলো সবগুলো এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মতো হবে, সুতরাং ট্রান্সফারেবল জব হবে না। এবং এখানে যারা একাডেমিক পদবীধারী হবে তারা ফুল টাইম, তারা মানে ওই ইনস্টিটিউশনের বাইরে প্র্যাকটিস করবেন। দেশের ২০% মানুষ যারা অতি দরিদ্র তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবেন হাসপাতালে, এবং এর মধ্যে ১০% সরকারি হাসপাতালে, ১০% বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্য খাত সংস্কারে গত বছরের ১৮ নভেম্বর ১২ সদস্যের কমিশন গঠন করে সরকার। সেবা গ্রহণকারীদের যে অধিকার, এই ব্যাপারে আসলে আমাদের দেশে কোনো সত্যিকার অর্থে আইন তৈরি হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় ৪ মাস পর আজ দেশের পথে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের সময় বিকেল ৪টা ১০ ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ রওনা দেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি কাল সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকবেন
তার 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ মোট 9 জন। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর সময় বিমানবন্দর সড়কে বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়ার নিরাপত্তার বিষয়েও ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসা ও ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থান করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসনাত আব্দুল্লাহর উপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে, এই জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এরকম ঘটনা ভবিষ্যতে ঘটার আগেই ব্যবস্থা নেওয়া হবে। যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। এখন ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। রাজধানীর শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার 1 যুগ পার হলো। 2013 সালের 5 মে সেই হামলায় 93 জন নিহত হন বলছে হেফাজত ইসলাম। তবে নিহতদের সঠিক সংখ্যা নির্ধারণে এখনও নিরপেক্ষ কোনো তদন্ত হয়নি। ভয়াবহ সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় নিহতদের পরিবার। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করে হেফাজত ইসলাম। সকাল থেকেই বেশ কয়েকবার আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঘটে সংঘর্ষ। কয়েকজন নিহত হলেও চালিয়ে নেওয়া হয় সমাবেশ। হেফাজতের নেতাকর্মীদের সরাতে মধ্যরাতে কঠোর হয় স্বৈরাচারী শেখ হাসিনা নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনী। এরপর কি ঘটে তা নিয়ে রয়েছে নানা রহস্য। 2013 সালের 10 জুন মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে 61 জন নিহতের কথা বলা হয়। তাদের একজন সাভারের মাদ্রাসা ছাত্র হাফেজ আলামিন। আমরা একটা লাশ নিয়ে দিয়েছি, ওইটা বলার মতো কোনো পরিস্থিতি নাই। আমরা ওরকমভাবে বাড়িতে যাইতেছি যে একটা রুগী মারা গেছে, এরকমভাবে 2-4 দিন যাইতো, মতিঝিল থানাতে ফোন দিত, হ্যাঁ আপনার ভাই মামুক মারা গেছে, বলে হ্যাঁ আসেন আমরা আপনাদেরকে কিছু দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আমাদের লাগতেছে না। এরপর ফরিদপুর থেকে পুলিশ, মানে এরকম একটা পরিস্থিতি যে আমাদের ভাই মারা গেছে, আমরা কারো কাছে বিচার তো দেওয়া দূরের কথা, এমনি কিছু কথা বলবো এরকম কোনো অবস্থানও ছিল না। ঘটনার দিন হেফাজতের নেতাকর্মীদের খাবার বিতরণে যান বিএনপির স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী। তারা জানালেন, অনেক আলেম ওলামাকে আমরা দেখেছি আমাদের এই রাস্তা দিয়ে গেছে রক্তাক্ত শরীর, এবং লাশও আমরা ওই ভ্যান গাড়ির মাধ্যমে পৌঁছে দিছি। তারা চলে যাচ্ছে, তাও তাদের গুলি করতে করতে পুলিশের গাড়ি, প্রচুর ময়লার খালি গাড়ি সব মতিঝিল যাচ্ছে, আর ওইখান থেকে তারা আসতেছে। এই লাশগুলা তারা এই গাড়ি দিয়ে ওদিকে নিয়ে গেছে। সেখানে বেশ কয়েকজন মানুষের কঙ্কাল দেখার কথা জানালেন সিটি কর্পোরেশনের এক গাড়ি চালক। মানুষের কঙ্কাল আসছিল ময়লার বক্সে, এটা 10-12 বছর আগে। হেফাজতের ঘটনা নিয়ে মিথ্যাচার করেছিলেন সে সময়কার সরকার প্রধান। গুলি বা হত্যার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি তার। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিয়েছে উঠে দৌড় মারছে। নিহতের তালিকা তৈরি করায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক ASM নাসির উদ্দিন এলানকে আইসিটি মামলায় কারাবাস করতে হয়। শিশু কিশোররা অনেকে ছিল এতিম, যাদের বাবা মা কেউই নাই, তাদের লাশ কোনোভাবে কোনো জায়গায় ডাম্পিং করা হয়েছে বা ডিস্ট্রয় করা হয়েছে, এবং মাদ্রাসা কর্তৃপক্ষ পরবর্তীতে এই সমস্ত ডকুমেন্টগুলি নষ্ট করে দিয়েছে, এবং তারা অস্বীকার করেছে তাদের মাদ্রাসা থেকে কেউ আসে না। এই সময় ওই সময় সরকারের চাপে মাদ্রাসাগুলি মুখ বন্ধ করে রেখেছিল। এই ঘটনার সুষ্ঠু বিচার চান হেফাজত নেতারা। তদন্ত করে প্রমাণ পেয়েছেন যে সেদিন হত্যা চালানো হয়েছে। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন, এবং শহীদ পরিবারদের অনেকের পরিবারেও তারা গিয়েছেন, সঠিক তদন্ত করে তাদের সব ডকুমেন্টপত্র তারা সংগ্রহ করেছে।
শাপলা চত্বরের ঘটনায় চলতি বছরের মার্চে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ আবারও মাথা চাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবির নেতারা। দুপুরে শাপলা চত্বরে বিচারের দাবিতে মানব প্রাচীর হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সবার শাস্তির দাবি জানান তারা। দুপুরে শাপলা চত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, সেদিন রাতের অন্ধকারে নিরীহ মানুষকে হত্যা করা হয়। ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের 8 মাস পরও শাপলা চত্বরে হত্যার বিচার না হওয়া দুঃখজনক। অবিলম্বে এই ঘটনায় জড়িত পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী সহ সবার বিচার নিশ্চিতের জোর দাবি জানানো হয়। না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে তদন্ত কমিশন গঠনের দাবিও জানান নেতাকর্মীরা। এদিকে 2013 সালের 5 মে শাপলা চত্বরে মহাসমাবেশে নিহত 93 জনের নাম পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। যারা সরকারে বসে আছেন, যারা প্রশাসনে আছেন, আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া, কোনো হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না। সরকার কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, তবে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সংবাদ মাধ্যমের বিষয়ে তদন্ত হবে, জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে এক আলোচনায় তিনি বলেন, ফ্যাসিবাদ কায়েমের অস্ত্র হিসেবে শেখ হাসিনা গণমাধ্যমকে ব্যবহার করেছেন। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা পর্যালোচনার আশ্বাস দেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের নিপীড়নের শিকার সাংবাদিক ও তাদের স্বজনরা। বলেন, গণহত্যায় জড়িত অনেক পুলিশ গ্রেপ্তার হয়নি এখনো। সেমিনারে জানানো হয়, 15 বছরে 61 জন সাংবাদিক খুন হয়েছেন, সর্বোচ্চ 8 জন নিহত 2024 সালে। 1.5 দশকে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে 44 ধাপ পিছিয়েছে দেশ, তবে এবছর এগিয়েছে 16 ধাপ। গণমাধ্যমের দুর্দশার জন্য সাবেক ফ্যাসিস্ট সরকারই দায়ী বলেন জ্যেষ্ঠ সাংবাদিকেরা। রাজনৈতিক মামলাগুলো এক কলমের খোঁচায় আপনারা প্রত্যাহার করুন। আমি বারবার বলেছি, আমি নিজেও কিন্তু এখনো আসামি। ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। একই ব্যক্তি বা দল বছরের পর বছর, যুগের পর যুগ, দশকের পর দশক তারা যাতে ক্ষমতায় না থাকতে পারে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, আর্থিকভাবে স্বনির্ভর না হলে গণমাধ্যমের স্বাধীনতা আরও বিপন্ন হবে। তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন, তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে। তথ্য মন্ত্রণালয় জানায়, সম্প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে 266 মামলার মধ্যে 74টি হয়রানির এবং 29টি ব্যক্তিগত কারণে করা হয়। ট্রাইব্যুনালে 4টি মামলায় আসামি কয়েকজন। তথ্য উপদেষ্টা জানান, হয়রানিমূলক মামলা পর্যালোচনা হবে। পেশাদারিত্বের জায়গা থেকে প্রশ্ন করা আরেক জিনিস, আর মেলাইন করা অথবা সাংবাদিকতাটাকে একটা দলের একটা আদর্শের প্রোপাগান্ডা আকারে ইউজ করা, এটা আলাদা জিনিস। উপদেষ্টা বলেন, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থানকে আন্দোলন লেখে, যা কাম্য নয়। সরকার কোনো সংবাদ মাধ্যমকে মব সন্ত্রাসের শিকার হতে দেয়নি বলেও জানান তিনি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন তিনি। সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এসব কথা বলেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় সিইসি জানান, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ, আইন কানুন মেনে নির্বাচন পরিচালনা করা হবে বলেও জানান AMM নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টাতে অলরেডি দিয়েছে ঘোষণা যে একটা রেঞ্জ পরিচালনা করবেন। অতীতের দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, সে ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব, সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না।
সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটের জন্য কোনো পক্ষকে চাপ দেবে না ইইউ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাবের আলোচনায় রাষ্ট্রদূত জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা তাগিদ দেন। বাংলাদেশের সংস্কার ও উন্নয়নের যাত্রায় পাশে থাকবে ইউরোপের 27টি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডি-ক্যাবের আলোচনায় ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, রাজনৈতিক পট পরিবর্তন রাষ্ট্র পুনর্গঠনের বড় সুযোগ এনেছে। এ সময় জাতীয় নির্বাচন নিয়ে জোটের মতামত তুলে ধরেন তিনি। জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইইউ। আন্তর্জাতিক মানের ভোট আয়োজনে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি। পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তবে তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কারো ওপর কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের চাপ দেব না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে চলমান সংস্কার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলগুলো একত্রে কাজ করবে বলেই আমরা আশা করি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের তাগিদ দেন রাষ্ট্রদূত। বলেন, বিচার প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত তাদের বিচার অবশ্যই হতে হবে, তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত সংস্কারকে সমর্থন করি, তবে বিচার ও আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো প্রক্রিয়ায় ন্যায্যতা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি। ইউরোপের পাচারকৃত অর্থ ফেরত আনার সময় সাপেক্ষ হলেও বিভিন্ন দেশের সঙ্গে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগের পরামর্শ ইইউ রাষ্ট্রদূতের। এছাড়া নারী সংস্কার কমিশন নিয়ে বিতর্ক রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে ইইউ। তবে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতে গুরুত্ব দেয় জোটটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 মাস ধরে ঝুলে আছে 43তম বিসিএস এর 227 প্রার্থীর গেজেট। সরকার থেকে সমাধানের আশ্বাস দেওয়া হলো, এখনো গেজেট হয়নি এসব প্রার্থীর। দাবি আদায় 1 সপ্তাহ ধরে অনশন করছেন বঞ্চিতরা। এতে 4 জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 43তম বিসিএস এর প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে 2023 সালের 26 ডিসেম্বর 2163 জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন। ভেরিফিকেশন শেষে 99 জনকে বাদ দিয়ে গত বছরের 15 অক্টোবর 2064 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আবার 30 ডিসেম্বর ওই প্রজ্ঞাপন বাতিল করে প্রথম সুপারিশকৃত 2163 প্রার্থীর মধ্য থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত 40 জন এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে অনুপযুক্ত 227 জন সহ 267 জনকে বাদ দিয়ে 1896 জনকে নিয়োগের দ্বিতীয় প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত 5 মাস ধরে এসব প্রার্থী তাদেরকে গেজেটভুক্ত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিল। সরকারের পক্ষ থেকে সমাধানের আশ্বাস দেয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার 1 সপ্তাহ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বেশ কয়েকজন প্রার্থী। নিউজ হচ্ছে বা এত কিছু হচ্ছে, তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কনসার্ন পাই নাই। শুধুমাত্র আশাই দেওয়া হয়েছে, কিন্তু আশার কোনো বাস্তবায়ন তো নাই। গেজেট বঞ্চিতরা বলছেন, যারা নির্দোষ তাদের সবাইকে গেজেটভুক্ত করতে হবে। বিসিএস হওয়ার পরে চাকরিতে যোগ দিতে না পারায় সামাজিকভাবে হেয় হতে হচ্ছে। তাদের গেজেট নিশ্চিত করা এবং সরকারি চাকরির যে ভেরিফিকেশন নীতিমালা আছে সেটি স্বচ্ছ করা। 2-3 কর্মদিবসে যে কাজটা হয়ে যায় সেই কাজটা আজকে 4 মাস পেরিয়ে 5 মাসেও হচ্ছে না। আমাদের নিজেদের গ্যাজেট ফিরে পাওয়ার জন্য আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। শিক্ষকরা বলছেন, নিরপরাধদের চাকরি থেকে বঞ্চিত করা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সাথে সাংঘর্ষিক। কোনো লিগ্যাল গ্রাউন্ড ছাড়া, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া যারা এত বছর ধরে এত সাধ্য সাধনার পর একটা সরকারি চাকরি পেল, তাদেরকে এই ধরনের অন্যায়ভাবে বঞ্চিত করা, এটা আমার কাছে মনে হয় একটা অমার্জনীয় অপরাধ।
এদিকে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভার্চুয়ালি শুনানি শেষে এই আদেশ দেন। রোববার এই হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। নিরাপত্তাজনিত কারণে আসামি চিন্ময়কে আদালতে সশরীরে উপস্থিত করা না হলেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি। এ সময় বিচারক তাকে গ্রেপ্তারের আদেশ পড়ে শোনান বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। বলেন, আইনজীবী আরিফের বাবার করা মামলায় হত্যার নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হিসেবে চিন্ময়কে গ্রেপ্তারের আবেদন করলে আদালত গ্রেপ্তারের আদেশ দেয়। তবে শুনানির সময় চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামি যাকে গ্রেপ্তার করা হয় তাকে সশরীরে হাজির করা হয় নাই, কারণ তার নিরাপত্তা সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে জেলারের মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়। আপনাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হলো, তিনি সেটা জেনেছেন। আদালত তদন্তকারী কর্মকর্তার সেই আবেদন মঞ্জুর করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মোহাম্মদ সাকিবের। এর আগে রোববার রাতে উপজেলার বাইক ইউনিয়নের মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাকিব ও ভারতীয় নাগরিক সুজন বর্মন গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় সাকিবকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করা হয়। পরে তার মৃত্যু হয়। স্বজনরা বলছেন, সীমান্ত এলাকায় বেড়াতে গিয়েছিলেন সাকিব, তবে প্রশাসন বলছে দুজনই চোরা কারবারের সঙ্গে জড়িত। বড় ঘুরতে গেছে, যাওয়ার পরে এরে বিএসএফ গুলি দিছে। বিএসএফ বাংলাদেশ আইসা গুলি করে মাইরা বিএসএফ চলে গেছে। তারপরে পাবলিকে দেখে আমার বাইরে নিয়ে হাসপাতাল নিয়ে গেছে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে পশ্চিম ও পূর্ব কমান্ডের জন্য দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করতে যাচ্ছে ভারত। সেই সঙ্গে আরও 16টি ব্যাটালিয়ন গঠনের জন্য মোদী সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব ব্যাটালিয়নে প্রায় 70,000 সদস্য যুক্ত হবেন। সোমবার ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, এর মধ্যে পরিকল্পনাটি নীতিগত অনুমোদন পেয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে এটি বিএসএফ এর জন্য বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। সীমান্তের এই দুই ফ্রন্টে বর্তমানে আধা সামরিক বাহিনীর 193টি ব্যাটালিয়ন রয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে রয়েছে 1000-এর বেশি সেনা। নতুন ব্যাটালিয়নগুলো সীমান্তে পাহারার মতো প্রাথমিক দায়িত্ব পালনে বিএসএফকে সহায়তা করবে। নিরাপত্তা জোরদার ও নজরদারি আরও উন্নত করতে ফরওয়ার্ড হেডকোয়ার্টারের একটি জম্মুতে এবং অপরটি মিজোরামে স্থাপন হবে। এই ছিল এখনকার সংবাদে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।